শুভ সন্ধ্যা সবাইকে। গোল টেবিল ফুটবল বৈঠকি আলোচনায় আপনাদের সবার স্বাগত। আর আমি স্বর্ণাভ। আমার সাথে আজকে আছে গৌরব দা। গৌরব দা, আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়া আফগানিস্তানের কোয়ালিফায়ার, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে, যেটা গৌহাটিতে হলো। গৌরব দা, প্রথম প্রশ্ন আমার, ম্যাচ রিয়াকশনটা দাও। না, এই ম্যাচের রিয়াকশন কোথা থেকে শুরু করব সেটাই বুঝে ওঠা খুব কঠিন। এই ম্যাচ নিয়ে বলতে গেলে শুধুমাত্র হতাশা ছাড়া আর কিছুই নেই। আমরা সবাই বহু আশা নিয়ে খেলা দেখতে বসেছিলাম। আমরা এশিয়ান কাপে রিসেন্টলি হতাশ হয়েছি, কিন্তু আমরা তাকিয়েছিলাম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের দিকে। ভারত কখনো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের থার্ড রাউন্ডে উঠতে পারেনি। ইগর স্টিমাচ উনি বলেছিলেন যে এটাই ওনার মেন উদ্দেশ্য। এটার জন্যই উনি এটার দিকেই পাখির চোখ করে তাকিয়ে আছেন। সমস্ত প্লেয়ার সেদিকে তাকিয়েছিল। সুনীল ছেত্রীর হয়তো এটা সোয়ান সং হতে যাচ্ছিল। ম্যাচ রিয়াকশন এটাই যে চূড়ান্ত হতাশাজনক। এই হতাশা ধরে রাখার কোনো ভাষা নেই। এই হতাশা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। শুধুমাত্র আমাদের দর্শকরা এটা থেকেই বুঝবেন যে এটার ম্যাচ রিয়াকশন আনতে আমাদের এতগুলো দিন সময় লেগে গেল। আমরা প্রথমে যে রিয়াকশন সেটা দেওয়া সম্ভব ছিল না, সেটা সবার সামনে বলা হয়তো সম্ভব না। তাহলে কি গৌরব দা, তুমি বলছো যে ইন্ডিয়ান ফুটবল ব্যাক টু স্কোয়ার ওয়ান? মানে আমরা লাস্ট 5 বছর আগে যেখানে ছিলাম, মানে আমরা কি 2024-এ দাঁড়িয়েও সেখানেই দাঁড়িয়ে আছি? হ্যাঁ, মানে এই ব্যাক টু স্কোয়ার ওয়ান কিনা সেটা নিয়ে একটা আমার টেক আছে। মানে এই ম্যাচটা এবং গত 3-4 মাসে যা হলো ইন্ডিয়ান ফুটবলে, তাতে শুধু একটা ম্যাচের রিয়াকশন দিয়ে আমাদের থেমে গেলে হবে না। আমাদের Right. ওভারঅল ইন্ডিয়ান ফুটবলের কন্ডিশন নিয়ে একটা প্রশ্ন করতে হবে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। ব্যাক টু স্কোয়ার ওয়ান নাকি যেখানে ছিল সেখান থেকেও আমরা পিছিয়ে গেলাম, সেই প্রশ্নটাও করতে হবে। রাইট। ইন্ডিয়ান ফুটবলের যারা স্টেক হোল্ডার, তার মধ্যে সব থেকে প্যাশনেট স্টেক হোল্ডার আমার মনে হয় সমর্থকরা, সাপোর্টার। সেই সাপোর্টারদের প্যাশনের কথা আমার মনে হয় না ওর বাকি যারা স্টেক হোল্ডার, যারা এই খেলাটাকে পরিচালনা করছে, সেটা অফিসিয়ালস হোক, সেটা এআইএফএফ অফিসিয়ালস হোক, সেটা এফএসডিএল হোক, সেটা গভর্নমেন্ট হোক, সেটা কোচ হোক, ম্যানেজমেন্ট হোক, ফুটবলাররা হোক, কেউ সমর্থকদের নিয়ে ভাবছে বলে আমার মনে হয় না। ইন্ডিয়ান ফুটবল ব্যাক টু স্কোয়ার ওয়ান নয়। ইন্ডিয়ান ফুটবল একটা ভীষণ ডাইসি জায়গায় এসে দাঁড়িয়ে আছে। রাইট। আমরা কোন দিকে এগোবো আমরা নিজেরাও বুঝতে পারছি না, নাকি আমরা সেই বাসে উঠে যেরকম কন্ডাক্টর বলে যে পিছন দিকে এগিয়ে যান, আমরা হয়তো পিছন দিকে এগিয়ে যাচ্ছি। রাইট। আচ্ছা গৌরব দা, এবার ম্যাচের মধ্যে আসি। তোমার কি, মানে তুমি কি স্টার্টিং ইলেভেনটা নিয়ে স্যাটিসফাইড ছিলে, যেটা ইগর স্টিমাচ খেলালো? না, স্টার্টিং ইলেভেন নিয়ে স্যাটিসফাইড হওয়ার তো কোনো জায়গাই নেই, কারণ গত তিনটে আহ, আমাদের ভিডিও ধরে পডকাস্টে আমরা বারবার বলে চলেছি যে বিশাল কাইতকে শুরু করানো উচিত। রাইট। এবং গুরপ্রীত সিং সান্ধু আমাদের লেজেন্ড, কিন্তু গোলকিপিং লেজেন্ডের ইন্ডিয়াতে কখনো অভাব হয়নি। গুরপ্রীত সিং সান্ধুর থেকেও হয়তো তার থেকেও বড় লেজেন্ড ছিল সুব্রত পাল, যে এশিয়ান কাপে একটা অবিশ্বাস্য পারফরমেন্স করেছিল। সেই সুব্রত পাল যখন একটু খারাপ ফর্মে আসে, বা খারাপ ফর্মেও হয়তো আসেনি, তার থেকে বেটার গোলকিপার গুরপ্রীতকে মনে হয়েছিল, তাকে বাদ দিয়ে গুরপ্রীতকে নেওয়া হয়েছে। রাইট। আজ গুরপ্রীত এশিয়ান কাপে অত্যন্ত খারাপ পারফর্ম করেছে। আহ বল সাজিয়ে দিয়েছে অপোনেন্টের পায়ে। সেখানে আমরা বেশি কিছু বলিনি, কারণ আমাদের লেজেন্ড, আমরা সময় দিতে হুম, হুম, চেয়েছি। হুম। গতকাল হ্যাঁ, আমরা কোচকে দোষ দিতে পারি, সমস্ত ম্যানেজমেন্টকে দোষ দিতে পারি, কিন্তু সেকেন্ড যে গোলটা, সেই এটা তো একটা গোলটার গিফট। গোলকিপারের একটা গিফট। প্রফেশনাল এবং গোলকিপার যে ওটা কি বায়োফিল্ড করে ভুল করে, এটা আমার সত্যি জানা নেই। একদমই। এবং আমরা নিজেরা একদম আমাদের লিমিটেড পরিসরে আমরা দুজনেই গোলকিপার হিসেবে খেলি। আমরা জানি যে হ্যাঁ, এই এটা। ধরনের ভুল যদি আমরা পাড়ার খেলায় করি, যে বলের দিকে না গিয়ে ম্যানের দিকে দৌড়ে যাওয়া, ম্যান বল কাটিয়ে নিয়েছে, সেখানে ম্যানকে মোটামুটি উড়িয়ে দেওয়া আর কি, তো এখানে তো পেনাল্টি হবেই। এবং এইরকম পেনাল্টি কনসিড করে ম্যাচ হেরে যাওয়ায় পুরোপুরি গোলকিপারের দায়িত্ব। সুতরাং বিশাল কাইতকে কেন নেওয়া হলো না, কেন এখনো নেওয়া হচ্ছে না? বা আরো লাচেনপা আছে, লাচেনপা এই ম্যাচের সময় ইনজিওর, তো লাচেনপার কথা আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু বিশাল কাইত কেন নয় আমি হুম। বুঝতে পারছি না। আরো আমার মনে হয় অনেক কটা সিলেকশন নিয়ে কোয়েশ্চেন থাকবে। স্বর্ণব, তুমি বলছিলে তোমার কিছু কোয়েশ্চেন মার্কের কথা, সেগুলো যদি বলো। আমার মনে হয় যে মানভীরকে, আমি লাস্ট ভিডিওতেও বলেছি যে মানভীর ইন্ডিয়া টিমের জার্সি গায়ে দিয়ে মানভীর যেরকম খেলে,
মোহনবাগানের হয়ে কিন্তু ও সেরকমটা খেলে না, মানে মোহনবাগানের হয়ে অনেকটাই বেটার খেলে, এবং ইন্ডিয়া টিমের হুম জার্সি পরে মানভীরকে অনেকটাই আন্ডার কনফিডেন্ট বলে মনে হয়। সেটা কেন হুম জানি না। এর পিছনে হুম মোহনবাগানের ওর সাথে যে খেলে সেই কোয়ালিটি অফ প্লেয়ার্সটাও নিশ্চয়ই একটা ফ্যাক্টর। বাট আমার হুম মনে হুম হয়েছে যে বিক্রম প্রতাপ সিং এর যা ফর্ম, আমার মনে হুম। হয় বিক্রম প্রতাপ সিং যদি স্টার্ট করতো এই ম্যাচটা, বা নাওরেম মহেশ সিং, তাহলে আমার মনে হয় যে মনভীরের জায়গায় তাহলে একটু বেটার পারফরমেন্স হলেও হতে পারতো। হুম। সেখানে দাঁড়িয়ে আমার এই প্রশ্নগুলো বারবার মাথায় আসছে, এই ডিসিশন গুলো নিচ্ছে কে? এই ডিসিশন গুলোর মধ্যে ফুটবলিং ছাপ আমি অত দেখতে পাচ্ছি না। ইগর হ্যাঁ, স্টিমাচ ফুটবল বোঝেন না, আমি এটা বিশ্বাস করতে রাজি নই। তাহলে কি ভালো ভারতীয় ফুটবলের ড্রেসিং রুমে ভেতরে কোনো অন্যরকম ব্যাপার চলছে, অন্যরকম কোনো জিনিস চলছে যেটা আমরা সমর্থকরা বা আমরা যারা ফুটবল ফলো করি আমরা দেখতে পাচ্ছি না? রাইট, এখানে এবং দেখতে চাইও না। ব্যাপারটা কি হচ্ছে? হ্যাঁ, দেখতে চাইও না। রাইট, ঠিকই, আমরা এগুলো দেখতে চাই না, আমরা এইসব দেখতে ফুটবল ফলোও করি না। কিন্তু এক্স্যাক্টলি। তাহলে হচ্ছেটা কি? এর উত্তরটা আমাদের কারোর কাছে নেই, এবং এই উত্তরটাই আমরা খুঁজছি। জানি না এই সিলেকশন কেন হচ্ছে এবং এই পারফরমেন্স কেন হচ্ছে। রাইট। গৌরব দা, এই ম্যাচেই ব্র্যান্ডন ফার্নান্ডেজের পারফরমেন্স নিয়ে দুটো যদি একটু বলো। হ্যাঁ, যদিও অত্যন্ত হতাশাজনক পারফরমেন্স, কিন্তু ব্র্যান্ডনের কথা আমার মনে আছে। দেবজয়দা আগের দিন ব্র্যান্ডনের কথা বলেছিল। অ্যাকচুয়ালি আমাদের গোল টেবিল পডকাস্টে যে লাইন আপ প্রেডিকশন হয়েছিল, আহ, যেখানে দেবজয়দা যে লাইন আপটা বলেছিল মোটামুটি একই লাইন আপ ইন্ডিয়া টিম খেলিয়েছে। সেটা তো দেবজয়দার সেক্ষেত্রে ক্ষেত্রে মিলেই থাকে হামেশাই। মিলেই থাকে, শুধু বিশাল কাইতটা মেলেনি। আহ দেবজয়দা অনেকটা প্র্যাগম্যাটিক একটা লাইন আপ বলেছিল, যেটা ওর মনে হয় যে স্টিমাচ খেলাবে এবং সেটাই খেলিয়েছে। এবং ব্র্যান্ডন আহ অবশ্যই ভালো খেলেছে। মাঝমাঠ প্রথম দিকে অনেকটা সচল দেখাচ্ছিল, আম, যেখান থেকে আমরা শুরুতে গোলও পেয়ে যাই, রাইট। কিন্তু সেই পারফরমেন্সটা ধরে রাখতে পারলো না ব্র্যান্ডন। এবং ব্র্যান্ডন আহ, আরেকটা আমি চেঞ্জের কথা বলবো, সেখানে সিলেকশন নিয়ে যখন কথা হচ্ছে, প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সৌদি আরবে যে ম্যাচটা হলো, সেখানে আমরা দেখেছিলাম 70 মিনিটে ইন্ডিয়া গোললেস ড্র করছে, তখন দীপক টাঙ্গরিকে চেঞ্জ করে নামানো হ্যাঁ, হচ্ছে। একটা এটা ডিফেন্সিভ ডিফেন্সিভ চেঞ্জ। চেঞ্জ, সেটা আমরা বুঝতে পারিনি কেন। হুম। আর এই দিন ইন্ডিয়া 1-0 গোলে জিতছে, হুম। 70 মিনিট হুম। এক সময় হঠাৎ করে অ্যাটাকিং তিনটে চেঞ্জ করা হলো, এটারও আমরা মানে বুঝতে পারলাম না। সুতরাং খুবই অদ্ভুত সিলেকশন এবং চেঞ্জ সমস্ত কিছু। তার মধ্যে হ্যাঁ, ঠিকই বলেছো, ব্র্যান্ডন একটা শাইনিং লাইট। ব্র্যান্ডন ভালো খেলেছে, ব্র্যান্ডন ভালো খেলে। আহ, সব প্লেয়ারই ভালো খেলে আমরা আশা করি সবার থেকে, কিন্তু ব্র্যান্ডন ওয়াজ আ গুড ডে ফর। হ্যাঁ, ব্র্যান্ডনের কথাটা আমি বিশেষ করে বললাম কারণ ব্র্যান্ডন হচ্ছে এমন একটা প্লেয়ার যাকে আমরা খুব তাড়াতাড়ি ডিসকার্ড করে দিই। আমরা হুম হুম খুব সচরাচর স্টার্টিং ইলেভেনে রাখি না, বা ব্র্যান্ডনের খেলাটা খুব বেশি ভাইব্রেন্ট নয়, মানে যার ফলে ওর খেলাটা চোখে পড়ে না। বাট ওই দিন আমি দেখলাম যে ব্র্যান্ডনকে বেশ অনেকদিন বাদে মনে হচ্ছে যে একটা প্রেজেন্স আছে তার। হুম হুম। গৌরব দা, এবার কিন্তু সেই প্রেজেন্সটা ট্রান্সলেটেড হলো না, এটাই হচ্ছে দুর্ভাগ্যের হ্যাঁ, ব্যাপার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। গৌরব দা, এবার যারা জিতেছে ম্যাচটা তাদের নিয়ে যদি দুটো কথা বলা না হয় তাহলে সেটা ইনজাস্টিস। এবার একদম একদম। আফগানিস্তানকে নিয়ে, আমরা আফগানিস্তানের একদমই পারফরমেন্স আমরা তোমার কেমন লাগলো গৌরব দা? না, আমরা ইন্ডিয়ার সমর্থক হিসেবে ইন্ডিয়া নিয়েই বেশি কথা বলবো, এটাই স্বাভাবিক। কিন্তু হুম। আহ, ইন্ডিয়া খুব খারাপ পারফরমেন্স, খারাপ সিলেকশন সব ঠিক আছে। আফগানিস্তান থেকে কোন রকম ওদের মানে ওদের যা ক্রেডিট, সেই ক্রেডিট চুরি করে নিলে চলবে না। এক্স্যাক্টলি। আফগানিস্তান শুধু একটা ম্যাচ নয়, 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে বেরিয়ে গেল। এটা তো একটা হয়তো অ্যাচিভমেন্ট। আফগানিস্তানই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে থার্ড রাউন্ডে যাওয়ার জন্য এখন অনেকটা এগিয়ে গেল। এবং কেউ আশা করেনি, তালিবান বিধ্বস্ত একটা দেশ, সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, পলিটিক্যাল প্রবলেম। আমরা এশিয়ান কাপের সময় আলোচনা করেছি আমাদের ইংরেজি পডকাস্টে, কিরকম ভাবে প্যালেস্টাইন বা যে কোনো ওয়ার টোর্ন নেশন, ইরাক এক সময় জিতেছিল এশিয়ান কাপ। যে রাইট। কোনো দেশে যখন যুদ্ধ চলে, নানা রকম সমস্যা চলে, খেলার মাঠে কোনোভাবে সেটা একটা রেভলিউশন আসে, একটা কোনো ট্রান্সলেটেড হয় সেটা। এটা আমরা আফগানিস্তানের ক্ষেত্রে দেখতে পেলাম। আফগানিস্তান প্রথম ম্যাচে আহ খুব একটা, যেহেতু ওদের প্রায় সি টিম, থার্ড হুম। টিম, হুম। হুম। মেন টিমের 15 জন নেই, আসতে পারেনি, সেখান থেকে পারফরমেন্স অনেকটাই খারাপ ছিল। কিন্তু এখানে আমরা দেখলাম যে অ্যাশলি ওয়েস্টউড, একটা কোচের কত বড় ভূমিকা থাকে। সেকেন্ড ম্যাচে অ্যাশলি ওয়েস্টউড বুঝতে পারলো যে ইন্ডিয়ার মাঝমাঠ বলে কিছু নেই, মাঝমাঠে ইন্ডিয়া খেলা ধরতে পারছে না। সুতরাং ও কি করলো যে আহ কোনো লং বলে খেলা নেই, হুম।
শর্ট প্রেসে খেলা, শর্ট পাস এবং শর্ট প্রেস, ছোট ছোট এরিয়াতে প্রেস করছে। ইন্ডিয়া লং বল খেলতে বাধ্য হচ্ছে, লং বল খেলার সাথে সাথে অপোনেন্টের ডিফেন্সে, আফগানিস্তানের ডিফেন্সে বল জমা পড়ছে এবং মাঝমাঠ দিয়ে আমরা বারবার দেখলাম যে গ্রাউন্ড পাসিং দিয়ে এগোচ্ছে, উইং সচল থাকছে। গোটা ম্যাচে কিন্তু আফগানিস্তানকেই বেশি ডমিনেন্ট মনে হয়েছে, মনে হচ্ছিল ওরাই গোল করবে। চান্স ক্রিয়েটেডও আমরা দেখেছি, যদি আমরা পুরো ডেটা দেখি তাহলে আফগানিস্তানই এগিয়ে ছিল এবং ওদেরই মনে হচ্ছে জিতবে, ওরাই জিতেছে, ঠিকই আছে। রাইট। গৌরব দা, তুমি ওয়েস্টউডকে নিয়ে বললে, হুম। তো ইন্ডিয়া টিমেরও একটা কোচ আছে, তার নাম ইগর স্টিমাচ। এবং খেলার শেষে যারা হুম। দর্শকরা ছিল মাঠে, তারা সবাই টিম বাসের সামনে বাস ঘেরাও করে স্টিমাচ আউটের স্লোগান দিল। এবং আমরা সেদিন রাতেও দেখেছি যে সোশ্যাল মিডিয়া জুড়ে একটা স্টিমাচ আউটের হ্যাশট্যাগ স্টিমাচ আউটের একটা ওয়েভ চলল। হুম। এইটা কেন? এটা হবেই, এটা হতে বাধ্য। স্টিমাচ আউট একটা অ্যাসারশন, স্টিমাচ আউট কোনো ভুল দাবি নয়, ন্যায্য দাবি। স্টিমাচ আউট খুব ভদ্র ভাষায় বলা হয়েছে, সত্যি কথা বলতে। স্টিমাচ আউট এইটুকুই বলা হয়েছে, তার বেশি তো কিছু বলা হয়নি। সেটা কেন বলা হবে না, আমার সেটা কাউন্টার প্রশ্ন। এক্স্যাক্টলি। কারণ এই ইগর স্টিমাচ 5 বছর ধরে ভারতীয় টিমের কোচ। উনি যখন ভারতীয় টিমের কোচ হন তখন ইন্ডিয়া টপ 100 র্যাঙ্কিং এর ধারে কাছেই আছে। কনস্ট্যান্টাইন ফুটবল যে ধাঁচেরই খেলুক, টিমটাকে খুব একটা খারাপ জায়গায় তো রেখে যায়নি। কনস্ট্যান্টাইনের সময় আমরা অনেক ভালো ভালো প্লেয়ার ইন্ডিয়া টিমে পেয়েছি। হুম। তারপর কনস্ট্যান্টাইন এশিয়ান কাপে পরের রাউন্ডে যেতে না পেরে নিজে দায়িত্ব নিয়ে ছেড়ে দিয়েছে, তখন ইগর স্টিমাচকে নিয়ে আসা হয়। এবং স্টিমাচ প্রথমে ইন্ডিয়া টিমের জন্য একটা রোড ম্যাপ এনেছিল। ওর নাকি প্রিপারেশন দেখে এআইএফএফ চমকে গেছিল যে একজন বিদেশি কোচ এত প্রিপেয়ার্ড হয়ে ইন্ডিয়ার সমস্ত প্লেয়ারদের ব্যাপারে জানে। তাহলে সেই প্রিপারেশন যদি উনি চাকরিতে আসার আগে দেখাতে পারেন, তাহলে আজ সেই প্রিপারেশন ওনার কোথায়? ওনার টিমে কেন ঘেটো তৈরি হবে? ঠিক। ওনার টিমে কেন আই লিগের প্লেয়ার থাকবে না? রাইট। দিনের পর দিন যে প্লেয়ার ভালো খেলতে পারছে না তাকে কেন রাখা হবে? এশিয়ান কাপ উনি বারবার বলেছিলেন যে আমরা এশিয়ান কাপে ফোকাস করছি না, এশিয়ান কাপ আমাদের কাছে একটা নিজেদের প্রমাণ করার জায়গা, কিন্তু সেটা আমাদের মেন ফোকাস না। আমরা কেউ কিছু বলিনি। এশিয়ান কাপের পর যদিও স্ফুলিঙ্গ দেখা যাচ্ছিল, স্টিমাচ আউট বলে কি কেউ চেঁচিয়েছে? খুব একটা চেঁচায়নি। না। সাপোর্টাররা ব্লু পিলগ্রিমস কিন্তু পাশেই দাঁড়িয়েছিল। পাশেই ছিল। ব্লু পিলগ্রিমস হয়তো বলেছিল, আস্তে আস্তে স্টিমাচের এগেনস্টে কথা শুরু হচ্ছিল, কিন্তু এত জোরালো কোনো দাবি ওঠেনি। রাইট। তারপর আফগানিস্তান, যারা কিনা এতটা পিছিয়ে, তাদের বিরুদ্ধে 2 ম্যাচে 1 পয়েন্ট, একটা পেনাল্টি থেকে গোল। আহ এরপরেও যদি স্টিমাচ আউট না ওঠে তাহলে কবে উঠবে? এটা খুব স্বাভাবিক একটা দাবি। মানুষ অনেক সময় দিয়েছে, মানুষ অনেক ধৈর্য ধরেছে। যেটা তুমি প্রথম প্রশ্ন করেছিলে, আমরা কি ব্যাক টু স্কোয়ার ওয়ান? না, আমরা ব্যাক টু স্কোয়ার ওয়ান নই। আমরা 5 বছরে ইন্ডিয়ার ফুটবল পিছিয়ে গেছে। রাইট। তো গৌরব দা, এখানে আমার দুটো কথা বলার আছে। হুম। আমার মনে হয় যে কারেন্টলি ভারতবর্ষে ইন্ডিয়ান এবং বিদেশি এরকম অনেক কোচ আছে যারা ইন্ডিয়ান ফুটবলটাকে অনেক গ্রাউন্ড লেভেল থেকে দেখেছে। এবং ইন্ডিয়ান ফুটবলটা, আমার পার্সোনাল টেক এটা, আমার মনে হয় ইন্ডিয়ান হুম। ফুটবলটা স্টিমাচের থেকে একটু বেশি বোঝেন তারা। কারণ এই দেখো, আমি যদি হুম। খালিদ জামিলের কথা বলি, ঠিক আছে, খালিদ জামিলের ক্রিটিক্স তো আছেই, বাট সেটা সব কোচেরই থাকে। কিন্তু এই মুহূর্তে খালিদ জামিল জামশেদপুর নিয়ে যে কাজটা করছে, সেই কাজটা কটা মানে কোচ করতে পারে? তারপর হুম। হুম। অ্যান্টোনিও হাবাস। অ্যান্টোনিও হাবাস হুম। ইন্ডিয়ান ফুটবলের সাথে 2014 সাল থেকে যুক্ত। তো হুম। আমার মনে হয় যে ভারতের মধ্যেই অনেক সুটেবল অপশনস অ্যাভেলেবেল আছে। কার্লোস কুয়াদ্রাত, তারপর মুম্বাই সিটির পিটার ক্র্যাটকি, এরা বড় মাপের কোচ। আমার মনে হয় যে ম্যানেজমেন্ট এদের দিকে একটু তাকাতে পারে, যারা ইন্ডিয়ান ফুটবলটা দেখে অ্যাটলিস্ট। আই লিগ, রিসেন্টলি লালরিনজওয়ালা সুনীল ছেত্রীর ওয়ান সিজন রেকর্ডটা ভাঙলো, মানে একটা সিঙ্গেল সিজনে হুম। সবচেয়ে বেশি গোল। তো লালরিনজওয়ালা তো ন্যাশনাল টিমের সেট আপে ধারের কাছে নেই। আমার মনে হয় যে এই এই বিষয়গুলো যতদিন না সর্ট হচ্ছে, ইন্ডিয়ার টিম কি করে এগোবে, ইন্ডিয়ান ফুটবল অ্যাজ আ হোল কি করে এগোবে? একদমই, যে প্লেয়ারটা আই লিগে হাইয়েস্ট গোল স্কোরার হচ্ছে, অল টাইম রেকর্ড ব্রেক করছে, তার মানে সেই প্লেয়ারটা ফর্মে। এক্স্যাক্টলি। তো তাকে ফর্মে থাকার সময় সিলেক্ট করা হচ্ছে না। 2 বছর পর তাকে হয়তো সিলেক্ট করে একটা চান্স দিয়ে বলা হবে যে না, এ তো খেলতে পারলো। ফলে প্রবলেমটা খুব গভীর, ডিপ রুটেড। এবং যেটা তুমি বললে আমি 100% সমর্থন করছি যে ভারত, ভারতীয় কোচ না দেশি কোচ না বিদেশি কোচ, সেটা আসল পয়েন্ট এখানে নয়। আসল পয়েন্ট হচ্ছে এমন কেউ যে ইন্ডিয়ান ফুটবলের মধ্যে ইনভেস্টেড, ইনসাইড আউট চেনে,
আমরা কোনো ট্যুরিস্ট চাই না। রাইট। আমরা চাই না আমাদের কোচ ট্যুরিস্ট হোক, সেটা দেশে থেকে ট্যুরিস্ট হতে পারে, বিদেশে থেকেও ট্যুরিস্ট হতে গৌরব দা, ওয়ার্ল্ড পারে। কাপ কোয়ালিফিকেশনে তো ইন্ডিয়া একটা বড় ধাক্কা খেলো, হুম এখনো হুম। কি চান্স আছে পরের রাউন্ডে যাওয়ার? এটা তো মনে হয় ডিসাইসিভ ধাক্কা একটা হয়ে গেল, কারণ এই দুটো ম্যাচ একদম ডিসাইসিভ ছিল। এই দুটো ম্যাচ থেকে আমাদের 6 পয়েন্ট তুলতেই হতো, আর তুললে মোটামুটি কিন্তু একটা কোয়ালিফিকেশনটা শিওর হওয়া যেত। এবং এর সেখানে থেকে ছ ভালো পয়েন্ট চান্স তো আমরা পেতামও না। না, এবং 6 পয়েন্ট অনেক দূরের কথা, আমরা 1 পয়েন্ট পেলাম 2 ম্যাচে। এবং পরে আমাদের দুটো ম্যাচ বাকি আছে, একটা অ্যাওয়েতে কাতার আর হোমে কুয়েত। হোমে কুয়েত, সেটা অ্যাওয়েতে কাতার নিয়ে কলকাতাতেই আমার হবে। মনে হয়, হ্যাঁ হোমে বলতে যুব ভারতীতে আমাদের খেলা আছে কুয়েতের সাথে। অ্যাওয়েতে কাতার নিয়ে আমার মনে হয় এই মুহূর্তে যত কম কথা বলা যায় ততই ভালো। মানে আহ, আমরা এশিয়ান কাপ চ্যাম্পিয়নদের সাথে খেলতে চলেছি, সুতরাং আমি জানি না কি হতে চলেছে। আর হোমে কুয়েত অবশ্যই যুব ভারতী একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইন্ডিয়ার ম্যাক্সিমাম খেলা যুব ভারতীতে হওয়া উচিত। রাইট। এরকম সাপোর্টার মানুষ কোথাও পাবে না, এত বড় ক্রাউড। আমরা শেষ বোধহয় বাংলাদেশের সাথে খেলা হয়েছিল, যেখানে 1-1 ড্র হ্যাঁ, হয়েছিল। বাংলাদেশের তারপরে পরেও একটা খেলা হয়েছিল যেটা ইন্ডিয়া 4 গোলে জিতেছিল। আমি অপোনেন্টটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না, মালয়েশিয়া হবে বোধহয়। হুম হুম হুম। হুম। তো ঠিক আছে, দেখা যাক কুয়েত ম্যাচটা, যদিও এখন যা পরিস্থিতি চলছে তাতে কুয়েত ম্যাচেও কি হবে এখন আর হ্যাঁ। পরিষ্কার করে বলা যাচ্ছে না। আমরা দেখেছি যে এই হারের দায়িত্ব এখনো কেউ নেননি। ফলে হারের দায়িত্ব যখন নেননি, তাহলে নিশ্চয়ই তারা মনে করছেন যে এখনো খেলা ঠিক দিকেই এগোচ্ছে। দেখা যাক। আমার মনে হয় না খুব একটা চান্স আছে। আই থিঙ্ক দ্য রোড এন্ডস হিয়ার। এবং এখানে আমার মনে হয় আরেকজনের কথা একটু আমি, যদিও আহ, মানে হোস্ট হিসাবে তুমি সঞ্চালনা করছো, কিন্তু আমার মনে হয় একটু সুনীল ছেত্রীর কথা এখানে আমাদের বলা দরকার। সুনীল ছেত্রীকে নিয়ে কি কিছু বলবে? সুনীল ছেত্রীকে নিয়ে একটাই কথা বলবো যে সুনীল ছেত্রী লাস্ট 15 বছর ধরে ইন্ডিয়ান ফুটবলকে যা দিয়েছে, আমার মনে হয় যে ও একটা বেটার এন্ডিং ডিজার্ভ করতো। আমরা সবাই দেখলাম হুম। যে খেলার শেষে সুনীল ছেত্রী মাথায় হাত দিয়ে বসে আছে। ওই ছবিটা ভারতীয় হয়ে আমরা এরকম একটা ছবি আমরা দেখতে চাই না। না, আমরা এবং দেখেছি। যখন স্টিমাচ আউট বলে স্লোগান দেওয়া হচ্ছিল, একদম প্রায় সুনীল ছেত্রীর গায়ের উপর উঠে গিয়ে দেখতে ভালো লাগছিল না। সুনীল ছেত্রীর ঠিক, আমি এই জায়গাটা আসলে আমাদের এই রেকর্ডিং এর আগে কথা হচ্ছিল, সেই হ্যাঁ। কারণে আমি এই জায়গাটা বললাম যে সুনীল ছেত্রী হয়তো ওয়ার্ল্ড কাপ থার্ড রাউন্ডে ইন্ডিয়া টিমকে তুলে সেখানে হয়তো কোনো একটা বড় টিমের এগেনস্টে নিজের রিটায়ারমেন্ট অ্যানাউন্স করতে পারতো, কারণ আমরা সবাই জানি, নিজেদের বোকা বানানো উচিত নয় যে সুনীল ছেত্রী সারা জীবন খেলতে পারবেন না। হ্যাঁ। হ্যাঁ। 2011 ওয়ার্ল্ড কাপে গোটা ইন্ডিয়া টিম সচিন টেন্ডুলকারের জন্য খেলেছে। এক্স্যাক্টলি। এই টিমটা কিন্তু সুনীল ছেত্রীর জন্য খেলতে পারলো না, এটাই দুর্ভাগ্যের ব্যাপার। কারণ সুনীল ছেত্রী আমাদের শিখিয়েছে যে ন্যাশনাল টিমের জার্সি পরে খেলাটা কতটা জরুরি, ন্যাশনাল টিমের জার্সি পরে খেলে জেতার মনোভাবটা কিভাবে আনা যায়, সেটা সুনীল ছেত্রী আমাদের শিখিয়েছে, এটা অস্বীকার করার কোনো যায়। অস্বীকার করার কোনো জায়গা নেই। সেইটার এটার দাম মনে হয় আমাদের টিম বাকি প্লেয়াররা দিতে পারলো না, বা এআইএফএফ বা গোটা সেট আপ, গোটা ম্যানেজমেন্ট সবাই মিলে সুনীল ছেত্রীকে যে একটা ফিরিয়ে দেওয়া কিছু, রিটায়ারমেন্টের সামনে এসে দাঁড়িয়ে, সেটা মনে হয় দেওয়া গেল না। এই যে ব্লু পিলগ্রিমস বলে যে ফ্যান বেসটা তৈরি হয়েছে, এর পিছনেও কিন্তু সুনীল ছেত্রীর অনেক বড় কন্ট্রিবিউশন। সুনীল ছেত্রীর সেই হাত একদম জোর করে রিকোয়েস্ট করার ভিডিও আমরা কেউ কোনোদিন হয়তো ভুলতে পারবো না। একদম। তো এবং ভারতীয় ফুটবলের ইতিহাসে কয়েকটা ছবি যদি অমর হয়ে থাকে, তার মধ্যে ওই ছবিটাও থাকবে। ভবিষ্যতে আমরা দেখবো বারবার ফিরে আসবে। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। গৌরব দা, তোমার কাছে আমার লাস্ট প্রশ্ন থাকবে, এখান থেকে কোথায়? এখান থেকে একটা চেঞ্জ দরকার, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং সেই চেঞ্জটা একদম আহ আদ্যোপান্ত একটা চেঞ্জ। সেই চেঞ্জটা এবার এটা একটা মুশকিল। আমরা ভারতীয় ফুটবল নিয়ে যখনই কথা বলি না, প্রতি 5 বছরে, প্রতি 4 বছরে, প্রতি 10 বছরে একটা করে এরকম একটা মুহূর্তে এসে আমরা দাঁড়াই, যখন সবাই মিলে বলি যে না, সবকিছু পাল্টাতে হবে এবার। সবকিছু পাল্টাবে কে, কিভাবে পাল্টাবে? আমরা এক একবার এক একটা আশা দেখি। আইএসএল এর সময় আশা দেখেছিলাম, আবার স্টিমার যখন এসছে, উইম কোভারম্যান যখন এসছিল, তার আগে বব হাউটন যখন ছিল,
আর আমি ইতিহাস ভাবছি যেটুকু আমি দেখেছি আর কি। তার আগে আর্মান্ডো কোলাসো এসেছিল, আমরা তখনও ভেবেছিলাম যে ফাইনালি একজন ইন্ডিয়ান কোচ হয়তো কিছু করবে। কোনো কিছুতেই কিছু হচ্ছে না, এটাই সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার। কিন্তু এখন হওয়ার কিন্তু আদর্শ সময়। এখন ইন্ডিয়ান ফুটবলে একটা ফোকাস তৈরি হয়েছে, একটা ফ্যান বেস তৈরি হয়েছে। এই যে স্টিমাচ আউট বলে চেঁচাচ্ছে, এটা আজ থেকে 10 বছর আগে হতো না। এবং এটাকে ব্যবহার করতে হবে গোটা সেট আপ, এবং গৌরব দা, এবং আমার একটা মনে হয় চেঞ্জ দরকার। স্টিমাচ, মানে স্টিমাচ যেই যেই চেঞ্জ গুলো চেয়েছিল, ওনার যা ডিমান্ডস, সেই সব ডিমান্ডই ফুলফিল করা হয়েছে। কিন্তু না, সেটা স্টিমাচের আমার মনে হয় না, কিছু ডিমান্ড হয়তো ফুলফিল করা হয়ও নি। আচ্ছা। আমি মনে করি এখানেও আমরা যদিও শেষ দিকে চলে এসেছি, হ্যাঁ, একটা দুটো কথা এখানে না বলে পারছি না যে আহ, আমরা একজনের উপর সব দায় কিন্তু আবার দিতেও পারি। এটা ঠিক, গত দুটো ম্যাচে বা গত 3 মাসে যা পারফরমেন্স হয়েছে পুরোটাই স্টিমাচের। একটা মানে কোচিং এর কোনো ছাপ এখানে দেখা যাচ্ছে না, স্টিমাচকে এটার রেসপন্সিবিলিটি নিতেই হবে। কিন্তু তাছাড়াও আরো এটা একটা শেয়ার্ড রেসপন্সিবিলিটি। রাইট। এটা একজনের উপর একজনকে স্কেপগোট বানিয়ে ওর জন্যই পুরোটা হয়েছে, এটা বলাটা সব থেকে বড় বোকামি। কারণ শুধু একজনের দোষ এটা নয়, এটা গোটা সেট আপের দোষ। এবং এই যে একটা প্রপার ডোমেস্টিক স্ট্রাকচার নেই এখনো, একটা 20 টিমের বা 16 টিমের লিগ তৈরি করা গেল না। আমাদের টপ রেলিগেশন টিয়ার প্রমোশন লিগে স্টার্ট করতে পারেনি। রেলিগেশন প্রমোশন স্টার্ট হলো না এখনো। এআইএফএফ হয়তো সাসপেন্ডই হয়ে যাবে। আর 1-2 বছর যদি এইভাবে চলতে থাকে, আমরা জানি যে এআইএফএফ সাসপেনশনের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। রাইট। তো সেখানে দায় তো সবার, দায় স্টিমাচ একার নয়। তবে এই মুহূর্তে স্টিমাচের যাওয়ার আমার মনে হয় সময় হয়ে গেছে। আমাদের সময় একেবারেই শেষ। আহ অনেক ভারী আলোচনা হলো আজকে, তবে হোপ এবং অপটিমিজম, এই দুটো দ্বারাই আমরা এগিয়ে যাব। এবং পরবর্তী ম্যাচের আগে এবং তারপরেও ভারতীয় হুম। এবং বাংলা ফুটবলের জয় হোক।